আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আপনাকে আজকের বিস্তারিত প্রতিবেদনে। আজ ১৬ জুন ২০২৬। আজকের প্রতিবেদনটা একটু আলাদা, কারণ আমরা পুরো বেতন কাঠামো সবকিছু নিয়ে কথা না বলে একেবারে নির্দিষ্ট করে কথা বলবো নবম গ্রেডের কর্মকর্তাদের নিয়ে, আর সাথে সাথে এমন একটা বিষয় নিয়ে যা নিয়ে অনেকেই ভাবেন না যতদিন না অবসরের সময় এসে পড়ে, সেটা হলো পেনশন আর গ্র্যাচুইটির হিসাব। দর্শকবৃন্দ, একটু ধৈর্য ধরে পুরো প্রতিবেদনটা দেখুন, কারণ এখানে এমন কিছু হিসাব দেখানো হবে যা আপনি নিজে কলম দিয়ে লিখে রাখতে পারবেন। দর্শকবৃন্দ, প্রথমে আসি গেজেটের সর্বশেষ অবস্থানে। ১১ জুন ২০২৬ তারিখে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জাতীয় সংসদে ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় নিশ্চিত করেছেন যে আগামী ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে। এর আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য মাথায় রাখতে হবে। ১ জুলাই হল কার্যকর তারিখ, কিন্তু সম্পূর্ণ আইনি প্রক্রিয়া শেষ করে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ হতে আরও কিছুটা সময় লাগতে পারে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী যা আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। তবে চিন্তার কিছু নেই, কারণ বাজেটে এই উদ্দেশ্যে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখা হয়েছে, যার ফলে গেজেট যখনই প্রকাশ হোক হিসাব হবে ১ জুলাই থেকেই এবং বকেয়া একসাথে পরিশোধ করা হবে। এবার দর্শকবৃন্দ, আসল আলোচনায় ঢুকি। নবম গ্রেড কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই গ্রেডেই বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম শ্রেণীর কর্মকর্তারা চাকরি জীবন শুরু করেন। সহকারী কমিশনার, সহকারী শিক্ষা কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, এমনকি কলেজের প্রভাষকরাও এই গ্রেডে যোগদান করেন। অর্থাৎ প্রতি বছর বিসিএস এর মাধ্যমে যারা নতুন নিয়োগ পান তাদের প্রায় সবার প্রথম গন্তব্য এই নবম গ্রেড। তাই এই গ্রেডের বেতন কাঠামো বদলালে এর প্রভাব পড়ে সরকারি প্রশাসনের একদম প্রাণকেন্দ্রে। বর্তমান অষ্টম পে স্কেল অনুযায়ী নবম গ্রেডের বেতন স্কেলটা এমন: মূল বেতন শুরু হয় ২২,০০০ টাকা থেকে এবং ধাপে ধাপে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে সর্বোচ্চ গিয়ে দাঁড়ায় ৫৩,০৬০ টাকায়। অর্থাৎ চাকরি জীবনের শুরুতে আর শেষ ধাপে বেতনের ফারাক প্রায় ২.৫ গুণেরও বেশি। প্রস্তাবিত নবম পে স্কেলে নবম গ্রেডের ক্ষেত্রে যে হিসাব আলোচনায় আসছে তা অনুযায়ী প্রাথমিক মূল বেতন ২২,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে ৪৫,১০০ টাকার কাছাকাছি, যা প্রায় ১০০% কাছাকাছি বৃদ্ধি। তবে মনে রাখা জরুরি, এই বৃদ্ধি একবারে আসবে না, কারণ সরকার ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে এই বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর হবে। তার মানে নবম গ্রেডের একজন কর্মকর্তা প্রথম ধাপে মূল বেতন পাবেন প্রায় ৩৩,৫০০ টাকার কাছাকাছি এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরে তা গিয়ে দাঁড়াবে ৪৫,০০০ টাকার উপরে। দর্শকবৃন্দ, শুধু মূল বেতন বাড়লেই হিসাব শেষ হয়ে যায় না, বাড়ি ভাড়া ভাতার হিসাবও বদলে যাচ্ছে। বর্তমান নিয়মে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের নির্দিষ্ট একটা শতাংশ হিসেবে ধরা হয়, যা এলাকাভেদে ৫০ থেকে ৪৫% মধ্যে ওঠানামা করে। নতুন প্রস্তাবে বাড়ি ভাড়া ভাতার হার নতুন মূল বেতনের ৩৫ থেকে ৬৫% মধ্যে নির্ধারণের কথা আলোচনায় আছে। যদিও এই ভাতাগত পুনর্নির্ধারণ তৃতীয় ধাপের আগে পুরোপুরি কার্যকর হবে না বলেই আমাদের আগের প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম। অর্থাৎ নবম গ্রেডের একজন কর্মকর্তার পূর্ণাঙ্গ সুবিধা হাতে পেতে অপেক্ষা করতে হবে ২০২৮ থেকে ২৯ অর্থবছর পর্যন্ত। এবার দর্শকবৃন্দ, চলুন একটু গভীরে যাই পেনশন আর গ্র্যাচুইটির হিসাবে। এই বিষয়টা নিয়ে অনেকেই বিভ্রান্ত থাকেন, কারণ পেনশন আর গ্র্যাচুইটি আসলে দুটো আলাদা জিনিস। প্রথমে পেনশনের হিসাব। বাংলাদেশের সরকারি চাকরিতে পেনশন নির্ধারণের একটি প্রচলিত সূত্র আছে। এই সূত্র অনুযায়ী মাসিক পেনশনের পরিমাণ নির্ধারিত হয় শেষ মূল বেতন এবং চাকরির বছরের ওপর ভিত্তি করে। সহজ কথায়, শেষ মূল বেতনকে চাকরির বছরের সাথে গুণ করে তারপর নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যাতে সর্বোচ্চ পেনশনের পরিমাণ শেষ মূল বেতনের একটা নির্দিষ্ট শতাংশের বেশি না হয়। পূর্ণ পেনশন পেতে হলে সাধারণত ২৫ বছর চাকরির মেয়াদ প্রয়োজন হয়, যদিও ন্যূনতম পেনশন যোগ্যতা অর্জনের জন্য ৫ বছরের চাকরি যথেষ্ট ধরা হয়। এবার একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, নবম গ্রেডের একজন কর্মকর্তা চাকরি জীবনের শেষে গিয়ে মূল বেতন পাচ্ছেন ৫৩,০৬০ টাকা বর্তমান কাঠামোতে। ২৫ বছর বা তার বেশি চাকরি করলে তিনি পূর্ণ পেনশন পাওয়ার যোগ্য হবেন এবং তার মাসিক পেনশনের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২৬,৫০০ টাকার কাছাকাছি, অর্থাৎ শেষ মূল বেতনের প্রায় অর্ধেক। নতুন পে স্কেলে যদি তার শেষ মূল বেতন বেড়ে গিয়ে দাঁড়ায় প্রায় ৮৫ থেকে ৯০,০০০ টাকার কাছাকাছি পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরে, তাহলে তার মাসিক পেনশনও সেই অনুপাতে বেড়ে গিয়ে দাঁড়াবে প্রায় দ্বিগুণের কাছাকাছি। অর্থাৎ মূল বেতন বাড়লে পেনশনও স্বয়ংক্রিয়ভাবে বাড়ে, কারণ পেনশনের পুরো হিসাবটাই শেষ মূল বেতনের ওপর নির্ভরশীল।
এখন আসি গ্র্যাচুইটি বা আনুতোষিকের হিসাবে। গ্র্যাচুইটি হল অবসরের সময় একসাথে একটা বড় অঙ্কের টাকা যা পেনশনের একটা অংশ আত্মসমর্পণ করার বিনিময়ে দেওয়া হয়। এর হিসাবও শেষ মূল বেতন আর চাকরির বছরের ওপর ভিত্তি করেই হয়। তবে এখানে একটা গুণিতক ব্যবহার করা হয় যা শেষ মূল বেতনকে চাকরির প্রতি বছরের জন্য একটা নির্দিষ্ট অনুপাতে গুণ করে। দর্শকবৃন্দ, এখানেই আসে কর্মচারী সংগঠনগুলোর সবচেয়ে জোরালো দাবিগুলোর একটি। বর্তমানে গ্র্যাচুইটির যে হার প্রচলিত আছে, কর্মচারীরা চাইছেন তা বাড়িয়ে প্রতি ১ টাকা পেনশনের বিপরীতে ৫০০ টাকা গ্র্যাচুইটি দেওয়ার হার নির্ধারণ করা হোক। এর পাশাপাশি তাদের আরেকটা বড় দাবি হল ১০০% পেনশন সুবিধা পুনর্বহাল করা, অর্থাৎ অবসরের সময় চাইলে পুরো পেনশনই এককালীন আনুতোষিক হিসেবে নিয়ে নেওয়ার সুযোগ রাখা, যা বর্তমানে আংশিকভাবে সীমিত আছে। এই দুটো দাবি নবম পে স্কেলের আলোচনায় বারবার উঠে এসেছে এবং বেতন কমিশনের প্রতিবেদনেও এই বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ থাকার কথা জানানো যাচ্ছে। কেন এই দাবিগুলো এত গুরুত্বপূর্ণ? কারণ দর্শকবৃন্দ, অবসরের পরে একজন কর্মচারীর আয়ের প্রধান উৎসই হয়ে দাঁড়ায় পেনশন আর সঞ্চিত গ্র্যাচুইটির টাকা। যদি গ্র্যাচুইটির হার কম থাকে তাহলে অবসরের সময় হাতে আসা এককালীন টাকার পরিমাণও কম হয়, যা দিয়ে অনেকে ছোটখাটো ব্যবসা শুরু করতে চান বা চিকিৎসার খরচ মেটাতে চান। হার বাড়ানো হলে এই এককালীন অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এবার দর্শকবৃন্দ, জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের প্রসঙ্গেও একটু আলোকপাত করা দরকার। চাকরিরত অবস্থায় প্রতি মাসে মূল বেতনের একটা অংশ জিপিএফে জমা হয়, যার ওপর সরকার নির্দিষ্ট সুদ দেয়। মূল বেতন বাড়লে স্বাভাবিকভাবেই জিপিএফে মাসিক চাঁদার পরিমাণও বাড়বে, যার ফলে অবসরের সময় জিপিএফ থেকে পাওয়া সঞ্চিত অর্থের পরিমাণও বাড়বে। অর্থাৎ নবম পে স্কেলের প্রভাব শুধু মাসিক বেতনেই সীমাবদ্ধ থাকছে না, বরং দীর্ঘমেয়াদে অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তার পুরো কাঠামোতেই এর প্রভাব পড়বে। দর্শকবৃন্দ, এবার একটা গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। নতুন পে স্কেল কার্যকর হওয়ার পরে যারা ইতিমধ্যে অবসরে চলে গেছেন, তাদের পেনশনও কি স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারিত হবে? এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি স্পষ্ট নয়। অতীতের অভিজ্ঞতা বলে সাধারণত নতুন পে স্কেল কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনও একটা নির্দিষ্ট সূত্র অনুযায়ী পুনর্নির্ধারণ করা হয়, যাতে তারাও নতুন কাঠামোর সুফল পান। তবে এই পুনর্নির্ধারণ প্রক্রিয়া সাধারণত মূল বেতন বৃদ্ধির পরেই শুরু হয় এবং এর জন্য পেনশনভোগীদের আলাদা আবেদন করতে হতে পারে। দেশের প্রায় ৯ লক্ষ পেনশনভোগীর জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের অনেকেরই মাসিক পেনশনই একমাত্র আয়ের উৎস। তাহলে দর্শকবৃন্দ, পুরো বিষয়টা একসাথে দেখলে কি দাঁড়ায়? নবম গ্রেডের একজন কর্মকর্তার জন্য নতুন পে স্কেলের প্রভাব ৩টি স্তরে পড়বে। প্রথমত, চাকরিরত অবস্থায় মাসিক মূল বেতন বাড়বে প্রায় ১০০% কাছাকাছি, তবে তা আসবে ৩ ধাপে। দ্বিতীয়ত, চাকরি জীবন জুড়ে জিপিএফে জমাকৃত অর্থের পরিমাণ বাড়বে, কারণ মাসিক চাঁদার পরিমাণ মূল বেতনের সাথে সমানুপাতিক। তৃতীয়ত, অবসরের সময় পেনশন ও গ্র্যাচুইটির পরিমাণও বাড়বে, বিশেষ করে যদি কর্মচারী সংগঠনগুলোর গ্র্যাচুইটি হার বৃদ্ধির দাবি মেনে নেওয়া হয়। কিন্তু এই পুরো হিসাবের পূর্ণাঙ্গ সুফল পেতে অপেক্ষা করতে হবে ৩ ধাপের বাস্তবায়ন সম্পূর্ণ হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০২৮ থেকে ২৯ অর্থবছর পর্যন্ত। যারা এই সময়ের মধ্যে অবসরে যাবেন তাদের জন্য চূড়ান্ত পেনশন ও গ্র্যাচুইটির হিসাব নির্ভর করবে অবসরের সময় তাদের মূল বেতন ঠিক কোন ধাপে ছিল তার ওপর। যারা নবম গ্রেডে কর্মরত আছেন বা অবসরের কাছাকাছি আছেন, তাদের জন্য কিছু বাস্তব পরামর্শ। প্রথমত, নিজের বর্তমান মূল বেতন ও চাকরির বছর হিসাব করে রাখুন, যাতে গ্যাজেট প্রকাশের পর নতুন পেনশনের সম্ভাব্য পরিমাণ নিজেই হিসাব করতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনি আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে অবসরে যাওয়ার কথা ভাবছেন, তাহলে সম্ভব হলে ৩ ধাপের বাস্তবায়ন সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার বিষয়টি বিবেচনা করুন, কারণ শেষ মূল বেতনের ওপরই পুরো পেনশনের হিসাব নির্ভর করে। তৃতীয়ত, ইতিমধ্যে অবসরে যাওয়া থাকলে আপনার অ্যাকাউন্টস অফিসের সাথে যোগাযোগ রাখুন এবং নতুন পে স্কেল কার্যকর হওয়ার পরে পেনশন পুনর্নির্ধারণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন। চতুর্থত, জিপিএফের মাসিক বিবরণী নিয়মিত যাচাই করুন, যাতে নতুন হারে চাঁদা কর্তন সঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত হতে পারেন। আজকের প্রতিবেদনে মূল কথা সংক্ষেপে বলি। নবম গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বেড়ে পূর্ণাঙ্গ বাস্তবায়নে ৪৫,০০০ টাকার কাছাকাছি হতে পারে, তবে তা আসবে ৩ ধাপে। প্রথম ধাপে মাত্র ৫০%। পেনশন ও গ্র্যাচুইটির হিসাব শেষ মূল বেতনের ওপর নির্ভরশীল হওয়ায় মূল বেতন বাড়লে পেনশনও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। কর্মচারী সংগঠনগুলো গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকায় উন্নীত করা এবং ১০০% পেনশন সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছে। জিপিএফের মাসিক চাঁদাও মূল বেতনের
বেতনের সাথে সমানুপাতিক হারে বাড়বে। আর গেজেট ১ জুলাই থেকে নীতিগতভাবে কার্যকর হলেও পূর্ণাঙ্গ আইনি প্রকাশনা হতে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত লাগতে পারে, যদিও বকেয়া হিসাব হবে ১ জুলাই থেকেই। ভিডিওটি শেয়ার করুন আপনার সহকর্মীদের সাথে, বিশেষ করে যারা নবম গ্রেডে কর্মরত আছেন বা আগামী কয়েক বছরের মধ্যে অবসরে যাওয়ার কথা ভাবছেন, কারণ পেনশনের এই হিসাবটা আগেভাগে জানা থাকলে ভবিষ্যৎ পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যায়। আল্লাহ হাফেজ।